হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্র্যাকিট একাডেমি। আমি জামান স্যার। আজকে স্ট্যাটিক্স জিকে এর 3 নম্বর ক্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ বাংলায় হবে। এখানে 25টা মতো কোশ্চেন এমসিকিউ এর সহিত পড়ানো হবে এবং তার এক্সপ্লেনেশন সহ বলা হবে। তোমরা যদি পিডিএফটা পেতে চাও তবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। নিচে ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে আমরা আর বেশি কথা বলবো না, শুরু করছি ক্লাস। স্টার্ট। আজকে প্রথমেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা সঙ্গীত, ভারতীয় যেটা সঙ্গীত আছে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রগুলো কী কী আগে আমরা একটু মোটামুটি দেখে নিই, যেগুলো সম্পর্কে আমাদের এই পরীক্ষাতে আসেই প্রায়। প্রথমে আছে সেতার, তারপর এটা হচ্ছে তবলা, ঠিক আছে, তারপর এটা আছে বাঁশি, বীণা, হারমোনিয়াম, সানাই, মৃদঙ্গম, সারদ, ঢোলক, সারঙ্গী, সন্তুর এবং পাখোয়াজ। মোটামুটি এই সমস্ত বাদ্যযন্ত্র আমরা একটু দেখব এবং এর সঙ্গে জড়িত যে বিভিন্ন পার্সোনালিটি আছে তাদেরকে আমরা জানব, ঠিক আছে। তো এই যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আছে, এই বাদ্যযন্ত্রকে মোটামুটি আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। 4 ভাগ কী কী? একটা হচ্ছে তত, একটা হচ্ছে সুশির, একটা হচ্ছে অবনদ্য এবং একটা হচ্ছে ঘনবাদ্য। তৎবাদ্যটা এখানে আছে, দেখতে পাচ্ছ। এখানে কি বলা আছে যে তারের কম্পনে শব্দ উৎপন্ন হয়। বাদ্যযন্ত্রগুলো এরকমই হবে যে এই বাদ্যযন্ত্রের শব্দটাতে কী হবে, কোনো না কোনো তার জড়িত থাকবে। সেগুলো হবে কি তৎ বাদ্য। উদাহরণ কী আছে? সেতার আছে, বীণা আছে, সারদ আছে, সন্তর আছে, ঠিক আছে। এরপরে আসবো সুশির বাদ্য। সুশির বাদ্যটা কি? দেখো কি বলছে যে বায়ু প্রবাহ বা ফুঁ দিয়ে শব্দ উৎপন্ন হয়। কেমন? উদাহরণ হচ্ছে দেখো বাঁশি, সানাই, হারমোনিয়াম। এগুলো কী হবে? বায়ুপ্রবাহ বা ভূঁইয়ের মাধ্যমে আসবে। নেক্সটে আসবো অবনদ্য বাদ্য। অবনদ্য বাদ্যটা কি? বলা হচ্ছে যে চামড়ায় আবৃত ফাঁপা অংশে আঘাতে শব্দ উৎপন্ন হয়, ঠিক আছে। উদাহরণ কি? তবলা, ঢোলক, পাখোয়াজ, মৃদঙ্গম। লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ঘনবাদ্য। এই ঘনবাদ্যটা কীরকম? বলছে কঠিন পদার্থ বা ধাতব পদার্থ যাদের কী হয়, তাদেরকে আঘাত করলে বা ঘর্ষণ করলে শব্দ উৎপন্ন হয়। যেরকম আমাদের বলতে পারো ঘণ্টা আছে, এই যে মন্দিরা, করতাল, ঝুনঝুনি টাইপের জিনিসগুলো, সেগুলো সবটাই কী হবে আমাদের এই ঘনবাদ্যের মধ্যে পড়বে, ঠিক আছে। মোটামুটি আমরা বাদ্যযন্ত্রগুলো সম্পর্কে জানলাম এবং এবার পরে কী করবো, এবার কিছুটা এমসিকিউ যাই এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে বা তার রিলেটেড বিভিন্ন রকমের পার্সোনালিটি সম্পর্কে আমরা দেখব। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞ একই বছরে মানে 2001 সালেই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ওনার সেহনাই বাদনের জন্য? তাই 2001 সালে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিল যিনি সেহনাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছে? পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিসমিল্লা খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, ওস্তাদ আমজাদ আলী খান। তো উত্তরটা হবে কিন্তু আমাদের ওস্তাদ বিসমিল্লা খান। অপশন নাম্বার বি, আমাদের বিসমিল্লা খান সেহনাইয়ের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, যেটা আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। পণ্ডিত রবিশঙ্কর যিনি আছেন উনি সেতার যে বাদ্যযন্ত্র আছে তার সঙ্গে যুক্ত, ঠিক আছে? ইনি যেটা আছে সেতারের সঙ্গে যুক্ত আছেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি আছেন উনি কিন্তু আমাদের বাঁশি বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। ওস্তাদ আমজাদ আলী খান আছেন যিনি, উনি আমাদের সরোদের সঙ্গে যুক্ত, সারদ, ঠিক আছে। তো তোমরা এক্সপ্লেনেশন দেখে নিবা পিডিএফে। আমরা কি পয়েন্টসগুলো জানবো আরও। ওস্তাদ বিসমিল্লা খান যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের উত্তরপ্রদেশের বেনারসের একজন বিখ্যাত সেহনাই বাদক। তিনি কিন্তু 4টে বেসামরিক পুরস্কারই পেয়েছিলেন। ভারতের যে সর্বোচ্চ পুরস্কারগুলো হয় পরপর প্রথম 4টে পুরস্কারই তিনি পেয়েছিলেন। কী কী আছে? ভারতরত্ন আছে যিনি তিনি 2001 সালে পেয়েছিলেন, পদ্মবিভূষণ আছে 1980 সালে পেয়েছিলেন, পদ্মভূষণ আছে 1968 সালে এবং পদ্মশ্রী আছে যেটি 1961 সালে পেয়েছিলেন, ঠিক আছে। তারপরে দেখবো আমরা যে তিনিই একমাত্র শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন যিনি লালকেল্লায়
ভারতের প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেহনাই বাজিয়েছিলেন? নেক্সট প্রশ্ন যাব, তবলার কোন ঘরানা ওস্তাদ আল্লাহ রাখা এবং তার পুত্র ওস্তাদ জাকির হোসেনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত? তবলার সঙ্গে যুক্ত ছিলেন কে? ওস্তাদ আল্লাহ রাখা এবং তার পুত্র ওস্তাদ জাকির হোসেন। জিজ্ঞেস করেছে কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। অপশান আছে দিল্লি ঘরানা, লখনৌ ঘরানা, বেনারস ঘরানা, পাঞ্জাব ঘরানা। আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে পাঞ্জাব ঘরানা। কি পয়েন্টস দেখব, পাঞ্জাব ঘরানা তবলা বাদনের প্রাচীনতম ঘরানাগুলির মধ্যে একটি, যার উৎপত্তি পাঞ্জাব অঞ্চলে। ওস্তাদ আল্লাহ রাখা পাঞ্জাব ঘরানার একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। পণ্ডিত রবিশঙ্করের সাথে তার কিন্তু খুবই জনপ্রিয়তা ছিল যুগলবন্দিতে। তারপরে দেখব ওস্তাদ জাকির হোসেন তার পিতা ওস্তাদ আল্লাহ রাখার শিষ্য ছিলেন এবং তবলা বাদনে একজন আন্তর্জাতিক আইকন, যিনি 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে যে জাকির হোসেন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন কত সালে, অথবা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট চলে আসবে, কারণ রিসেন্ট কিনা 2023, মোটামুটি তোমার তবলা বাদনের সঙ্গে যুক্ত এই প্রশ্নটাও আসতে পারে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? যেগুলো অপশান দেওয়া আছে সেগুলোর মধ্যে আমরা লতা মঙ্গেশকর আছে, পণ্ডিত ভীমসেন যোশী আছে, এম.এস. সুব্বুলক্ষ্মী আছে, পণ্ডিত রবিশঙ্কর আছে। এই চারজনের মধ্যে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কিন্তু আমাদের এম.এস. সুব্বুলক্ষ্মী। ইনি কিন্তু 1998 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আবার দেখবো যে লতা মঙ্গেশকর যিনি ছিলেন কিনা, উনি কিন্তু 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তাহলে আমাদের কিন্তু প্রথম কিন্তু হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে এম.এস. সুব্বুলক্ষ্মী, যিনি 1998 সালে পেয়েছিলেন। ঠিক আছে। এম.এস. সুব্বুলক্ষ্মী ছিলেন একজন বিশিষ্ট কর্ণাটক সঙ্গীত শিল্পী, তাকে মেলোডি কুইন নামেও ডাকা হয়। ইম্পর্ট্যান্ট। তিনি প্রথম ভারতীয় যিনি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন। তিনি 1974 সালে এশিয়া নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ম্যাগসেসে পুরস্কারও পেয়েছিলেন। এই প্রশ্ন থেকে কিন্তু একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন আরও আসবে যে এশিয়ার নোবেল পুরস্কার কোন পুরস্কারকে বলা হয়। তাহলে আমরা উত্তরটা কী পাবো, যে ম্যাগসেসে পুরস্কারকে কিন্তু আমাদের এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বলা হয়ে থাকে। এবং 1974 সালে এম.এস. সুব্বুলক্ষ্মী এই পুরস্কারটি পেয়েছিলেন। সন্তূর কোন প্রকার বাদ্যযন্ত্রের উদাহরণ? আমরা প্রথমেই দেখেছিলাম সন্তূর যেটা ছিল সেটা কিন্তু তার জাতীয় ছিল, তাই না? তো তার জাতীয় হলে আমরা জানি কি তৎবাদ্যযন্ত্র। তো আমাদের কিন্তু প্রথম অপশান এটা কিন্তুই হয়ে যাবে তৎবাদ্যযন্ত্র সন্তূর। ঠিক আছে, এখানে আমরা আগে বলেছি এগুলো মোটামুটি দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আসবে ডাইরেক্ট। কে তার মোহন বীণা আবিষ্কারের জন্য পরিচিত এবং 1992 সালে পদ্মশ্রী এবং 2002 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন? অপশানস আছে ইউ শ্রীনিবাস, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, টি.এইচ. বিনায়করম, জাকির হোসেন। তো নাম দেখে আমরা বুঝতে পারছি অপশানটা কিন্তু উত্তর হবে অপশান নম্বর বি, উত্তর পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। তিনি মোহন বীণা আবিষ্কার করেছিলেন এবং 1992 সালে পদ্মশ্রী এবং 2002 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। মোহন বীণা কি? মূলত সেতার, সারদ ও বীণার সংমিশ্রণে তৈরি একটি হাইব্রিড বাদ্যযন্ত্র। ঠিক আছে। এবার কি বলছে, কি পয়েন্টসে, যে তিনি এ মিটিং বাই দ্য রিভার অ্যালবামের জন্য বিশ্ব সঙ্গীতের বিভাগে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 2002 সালে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি রাজস্থানের জয়পুরের অধিবাসী ছিলেন এবং এই যন্ত্রটি তিনি নিয়ে ব্যাপক পারফর্ম করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কীর্তনের জনক হিসাবে কাকে গণ্য করা হয়? ভদ্রাব কীর্তন, মধুস্বামী দীক্ষিতার, শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজা, পুরন্দরা দাস। আমাদের কিন্তু উত্তরটা হবে ত্যাগরাজা। আবার এখানে দেখে নেব যে মধুস্বামী দীক্ষিতার, শ্যামা শাস্ত্রী এবং ত্যাগরাজা এই তিনজনকে কিন্তু কর্ণাটকের ত্রয় নামেও পরিচিত। ঠিক আছে। তো কি পয়েন্টসে দেখব, ত্যাগরাজা ছিলেন কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সুরকারদের মধ্যে একজন, যিনি ভগবান রামের ভক্ত ছিলেন এবং তার বেশিরভাগ রচনা তেলুগু ভাষায় রচিত। এবার মধুস্বামী দীক্ষিতার, শ্যামা শাস্ত্রীর সাথে একসাথে তাকে মানে মধুস্বামী দীক্ষিতার এবং শ্যামা শাস্ত্রী এবং ত্যাগরাজা এই তিনজনকে কিন্তু একসঙ্গে কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী বলে পরিচিত করে, তারা
পরিচিত। তারপরে আছে পুরন্দর দাস ছিলেন কর্ণাটক সঙ্গীতের একজন আদি সুরকার, যাকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়। পুরন্দর দাস, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সেতার বাদ্যযন্ত্রটি সাধারণত কোন দুটি বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হিসাবে বিবেচিত হয়? অপশান আছে বীণা শারদ, বীণা তানপুরা, বীণা এবং পার্সিয়ান সেতার, শারদ এবং তানপুরা। আমাদের উত্তরটা হবে কিন্তু অপশান নাম্বার সি, বীণা এবং পার্সিয়ান সেতার। সেতার ভারতের সবচেয়ে জনপ্রিয় তারযুক্ত বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি, যা তার স্বতন্ত্র জাওয়ারা এবং গমকের জন্য পরিচিত। এবার বলছে যে ঐতিহ্যগতভাবে আমির খসরুকে সেতার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়, যদিও বিষয়ে বিতর্ক রয়েছে। মোটামুটি আমরা আমির খসরুকে সেতার আবিষ্কারের জনক বলতে পারি। পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান এবং মুস্তাক আলী খানের মতো বিখ্যাত সঙ্গীতজ্ঞরা সেতারের জনপ্রিয়তায় অবদান রেখেছেন। পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান এবং মুস্তাক আলী খান। এখান থেকে কিন্তু আমাদের পণ্ডিত রবিশঙ্কর যে নামটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রাচীনতম ঘরানা কোনটি? কিরণ ঘরানা, জয়পুর আতরাওয়ালি ঘরানা, গোয়ালিয়র ঘরানা, পাতিয়ালা ঘরানা। এগুলোর মধ্যে আমাদের উত্তরটা হবে কিন্তু অপশান নাম্বার সি, গোয়ালিয়র ঘরানা। কি পয়েন্টস দেখব, গোয়ালিয়র ঘরানা খেয়াল নামক সঙ্গীত শৈলীর জন্য বিখ্যাত এবং এর প্রতিষ্ঠাতা হলেন নাতান পীর বক্স এবং হাসু খান। এই ঘরানা তার সরলতা, স্পষ্টতা এবং ধ্রুপদ শৈলীর প্রভাব বজায় রাখার জন্য পরিচিত। কিরানা ঘরানা দীর্ঘ মনোরম স্বর বা স্বর বিস্তারের উপর জোর দেওয়া হয় এবং ওস্তাদ আব্দুল করিম খান এই ঘরানার সঙ্গে যুক্ত আছেন। এবং এই কিরানা ঘরানার সঙ্গে আমি দেখতে পাবো আবার যে ভীমসেন যোশী কিন্তু এই ঘরানার একজন সদস্য। নেক্সট প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রকে কাশ্মীরি লোক বাদ্যযন্ত্র থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান বাদ্যযন্ত্রে পরিণত করেছেন? সারঙ্গী, সন্তুর, ফ্লুট বা বাঁশি, রুদ্রবীণা। আমাদের কিন্তু উত্তরটা হবে অপশন নাম্বার সি, সন্তুর। ঠিক আছে, কী পয়েন্টস দেখব, সন্তুর বাদ্যযন্ত্রটি মূলত কাশ্মীরের শত তারযুক্ত 100টি তার আছে একটি লোক বাদ্যযন্ত্র, যা মিউজিক্যাল হ্যামার দিয়ে বাজানো হয়। পণ্ডিত শিবকুমার শর্মা 1933 সালে জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণ করেন এবং তিনি শিব হরি যুগলবন্দির জন্য পরিচিত। শিব মানে শিবকুমার শর্মা, হরি মানে হরিপ্রসাদ চৌরাসিয়া, যিনি কি বাঁশি বাদক, বাঁশি নিয়ে এক্সপার্ট বলতে পারো। শিবকুমার শর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1986 সালে পেয়েছিলেন এবং পদ্মশ্রী 1991 সাল, পদ্মবিভূষণটা 2001 সালে লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের 8টি স্বীকৃত রূপের মধ্যে কোন নৃত্যটি একটি কাহিনী নৃত্য বা স্টোরি ড্যান্স হিসাবে পরিচিত এবং কেরালা থেকে উদ্ভূত? অপশানস আছে কি, কথক, ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি। যেহেতু কেরালা বলেছে তো কেরালার কিন্তু আমাদের একটাই অপশান আছে, অপশানটা হচ্ছে কথাকলি, অপশান নাম্বার সি। কথক যেটা আছে সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের, ভারতনাট্যম যেটা আছে সেটা হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি যেটা আছে সেটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, তো কাহিনী নৃত্য কথা কলি, কথা মানে কাহিনী, কলি মানে নাটক বলতে পারো। কি পয়েন্টস দেখে নাও, কথাকলি আক্ষরিক অর্থ হলো কাহিনী অভিনয়, কথা কলি। এটি মোটামুটি পুরুষদের দ্বারা কিন্তু পরিবেশিত হয়। কেরালার আর একটি শাস্ত্রীয় নৃত্য আছে জানো, সেটা হচ্ছে কি মোহিনীআট্টম। আগের ক্লাসে আমরা এই শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে আলোচনা করেছি। এটা কিন্তু অপেক্ষিত মৃদু এবং নারীদের দ্বারা পরিবেশিত হয়। তোমরা লাস্য পড়েছিলে, লাস্য ভাব কিন্তু এই নাচে দেখা যায়, নারী সুলভ ভাব। কথক যেটা উত্তরপ্রদেশের সাথে মূলত উত্তরপ্রদেশ থেকে উদ্ভূত। এর সঙ্গে 3টে ঘরানা পড়েছিলাম, একটা লখনৌ ঘরানা ছিল, একটা জয়পুর ঘরানা ছিল এবং কী ছিল, বেনারস ঘরানা যুক্ত ছিল। ভারতনাট্যম তামিলনাড়ুর দেবদাসী ঐতিহ্য থেকে উদ্ভূত, বিখ্যাত ছিলেন কি রুক্মিণী দেবী অরুণডালে। উড়িষ্যা নৃত্য, এখানে কিন্তু ত্রিভঙ্গ এবং 4 কোণ যে ভঙ্গি ছিল সেগুলো দেখা যায়। সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দিয়েছে। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আল্লাদিয়া খান কোন ঘরানার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, যা খেয়াল পরিবেশনে বিরল রাগ এবং জটিলতার ওপর জোর দেয়? অপশানস আছে আগ্রা ঘরানা, কিরণ ঘরানা, জয়পুর আতরাওয়ালি ঘরানা, রামপুর শাসন ঘরানা। উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার সি, জয়পুর আতরাওয়ালি ঘরানা।
কি পয়েন্টস দেখব? জয়পুর আতরলি ঘরানা খেয়াল গানে লাজব বল লাজবাব বা বোল বানাও, এটা প্রিন্টিং মিস্টেক আছে একটু, লাজবাব আর বোল বানাও নামক স্বরের কাজ এবং জটিল অলঙ্কারের উপর জোর দেয়। এই ঘরানার বিখ্যাত শিল্পী হলেন কিশোরী আমনকর, যিনি পদ্মবিভূষণ লাভ করেছিলেন। আগ্রা ঘরানা খেয়াল ছাড়াও নওহার বাণী ধ্রুপদ শৈলীর ওপরে জোর দেয়, যা হাজি সুজান খান এবং আল্লাদিয়া খান দ্বারা প্রতিষ্ঠিত। নেক্সট প্রশ্ন, এম এস সুব্বলক্ষ্মী কোন যন্ত্র বাজানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন? বীণা, ফ্লুট বা বাঁশি, কণ্ঠসঙ্গীত, মৃদঙ্গম। এম এস সুব্বলক্ষ্মী যিনি আছেন না, উনি কিন্তু আমাদের কণ্ঠসঙ্গীতের জন্য ফেমাস ছিলেন। অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। এম এস সুব্বলক্ষ্মী মূলত কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। তিনি খুব অল্প বয়স থেকেই বীণা বাজাতে পারতেন। দেখব এম এস সুব্রমণ্যম মূলত কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত, যদিও তিনি খুব অল্প বয়স থেকে বীণা বাজাতে পারতেন। তিনি প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন, আমরা একটু আগে দেখলাম। তিনি প্রথম ভারতীয় যিনি রাষ্ট্রসংঘে গান করেছিলেন এবং তার বিখ্যাত ভজন হলো বৈষ্ণব যন্ত্র। নেক্সট প্রশ্ন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এবং উস্তাদ জাকির হোসেনকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? অপশান আছে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, কেবল পদ্মশ্রী, ম্যাগসেসে অ্যাওয়ার্ড, কোনটা হবে? আমাদের কিন্তু উত্তর হবে অপশান নাম্বার বি, পদ্মভূষণ। পদ্মভূষণ কারণ কারণ হরিপ্রসাদ চৌরাসিয়া এবং উস্তাদ জাকির হাসান দুজনেই কিন্তু পদ্মভূষণ পেয়েছিলেন। হরিপ্রসাদ চৌরাসিয়া 1992 সালে পেয়েছিলেন এবং উস্তাদ জাকির হোসেন পেয়েছিলেন 1988 সালে। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদক ছিলেন এবং জাকির হোসেন তবলা বাদক ছিলেন। কি পয়েন্টস দেখব? হরিপ্রসাদ চৌরাসিয়া পদ্মভূষণ ছাড়াও 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেছিলেন, আর উস্তাদ জাকির হোসেন পদ্মভূষণ ছাড়াও 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। পদ্মভূষণ সম্পর্কে তোমরা জানো, এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। প্রথমটা হচ্ছে ভারতরত্ন, দ্বিতীয়টা হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয়টা হচ্ছে পদ্মভূষণ, চতুর্থটা হচ্ছে পদ্মশ্রী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ফু দিয়ে বাজানো হয় এবং সুশির বাদ্যযন্ত্র শ্রেণীর অন্তর্গত? অপশানস কি আছে? সারদ আছে, পাখোয়াজ আছে, নাদস্বরম আছে, জল তরঙ্গ আছে। সারদটা জানো তোমরা, ওটা তারযুক্ত, পাখোয়াজটা তোমার চামড়া দিয়ে ঢাকা, ঢোলকের মতো দেখতে একটু। জল তরঙ্গ হচ্ছে বাটিতে জল রেখে তার উপরে কাঠি দিয়ে মারা। তো আমাদের কিন্তু একটা অপশান থেকে গেল, এটা ওটা হচ্ছে নাদস্বরম, অপশান নম্বর সি, যেখানে ফু দিয়ে বাজানো হয়। কি পয়েন্টস দেখো, সুশির বাদ্যযন্ত্রগুলি বায়ু প্রবাহের মাধ্যমে শব্দ উৎপন্ন করে, এটা জানি। সেহানাই, বাঁশি, সানাই, নাদস্বরম, তাই না? নাদস্বরম কর্ণাটক সঙ্গীতের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জোরে আওয়াজ সৃষ্টিকারী সুশির বাদ্যযন্ত্রের মধ্যে একটি, যা মন্দির এবং শুভ অনুষ্ঠানে বাজানো হয়। শারদ হলো তৎবাদ্যযন্ত্র, তারযুক্ত, যা উস্তাদ আমজাদ আলী খানের মতো শিল্পীদের দ্বারা বাজানো হয়। নামটা খুবই ইম্পর্টেন্ট, প্রথমেই দেখলাম এখনও দেখতাম। নেক্সট প্রশ্ন, আচ্ছা একটু আছে। পাখোয়াজ যেটা হচ্ছে একটি অবনদ্য বাদ্য, মানে চামড়া দিয়ে বেঁধে রাখা ঢোলকের মতো আছে। জল তরঙ্গ বললাম এটা। এরপরে একই জিনিস, এগুলো দেখে নিও। নেক্সট প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানা সংযুক্ত যিনি খেয়াল গায়নে দীর্ঘ এবং টেকসই স্বর ব্যবহারে পরিচিত ছিলেন? ভীমসেন যোশী গোয়ালিয়র ঘরানা, কিরানা ঘরানা, আগ্রা ঘরানা, পাতিয়ালা ঘরানা। উত্তর হবে কিন্তু আমাদের অপশন নাম্বার বি, কিরণ ঘরানা। কি পয়েন্টস দেখব? কিরণ ঘরানাটি মূলত উত্তরপ্রদেশের কিরানা গ্রাম থেকে উদ্ভূত এবং এর প্রতিষ্ঠাতা ওস্তাদ আব্দুল করিম খান। পণ্ডিত ভীমসেন যোশী কর্ণাটকের ধারওয়ারে জন্মগ্রহণ করেছিলেন এবং 2008 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিরানা ঘরানা শুদ্ধ স্বর এবং মীরের উপরে বিশেষ জোর দেয়। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলাউদ্দিন খানের সাথে নিম্নলিখিত কোন ঘরানাটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত, যা মাইহারের পাশাপাশি সারাঙ্গীর ব্যবহারকেও জনপ্রিয় করেছে? অপশান আছে ইতাওয়া বা ইমদাদি ঘরানা, মাইহার ঘরানা, সেনিয়া বাঙ্গালস ঘরানা, বিষ্ণুপুর ঘরানা সঙ্গে যুক্ত। কি পয়েন্টস দেখব? যে মাইহার ঘরানা মূলত একটি যন্ত্র যা সেতার, সারদ এবং অন্যান্য যন্ত্রের জন্য ধ্রুপদ বা ক্লাসিক্যাল শৈলীর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, ক্লাসিক্যাল স্টাইল। পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত, ওস্তাদ আলী আকবর খান সারদের সঙ্গে যুক্ত, অন্নপূর্ণা দেবী এবং নিখিল ব্যানার্জি মাইহার ঘরানার শিষ্যের মধ্যে অন্যতম। সবাই মাইহার ঘরানার মধ্যে ছিল। মাইহার ঘরানাকে সিনিয়র ঘরানাটির শাখা হিসেবে বিবেচনা করা হয়। ইমদাদ খানি ঘরানা সেতার এবং সুর ভাড়ার জন্য বিখ্যাত, যার প্রধান শিল্পী হলেন ওস্তাদ বিলায়েত খান। সিনিয়া বাঙ্গালস ঘরানা ওস্তাদ আমজাদ আলী খানের সঙ্গে যুক্ত
এবং শারদ বাদনের জন্য পরিচিত। বিষ্ণুপুর ঘরানা হলো বাংলার একমাত্র খেয়াল ঘরানা যা ধ্রুপদ ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম তারযুক্ত বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি হলো বীণা, যা সাধারণত কার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়? অপশান আছে লর্ড শিবা বা ভগবান শিব, দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু, দেবী সরস্বতী। আমাদের এগুলো রিচুয়ালসের মধ্যেই পড়ছে। আমরা জানি যে বীণাটা কিন্তু আমাদের দেবী সরস্বতীর সঙ্গেই যুক্ত আছে। অপশান নাম্বার ডি উত্তর হয়ে যাবে। কি পয়েন্টস দেখব? বীণা মূলত একটা তৎবাদ্যযন্ত্র তারযুক্ত, যা হিন্দুস্তানি এবং কর্ণাটক উভয় সঙ্গীতেই ব্যবহৃত হয়, তবে কর্ণাটকের ব্যবহার বেশি। রুদ্র বীণা হলো বীণার একটি প্রাচীন রূপ, যা প্রধানত ধ্রুপদ সঙ্গীত এবং ভগবান শিবের সঙ্গে যুক্ত। বীণা সঙ্গীতের শুদ্ধতা এবং স্বরের স্থিতিশীলতার জন্য পরিচিত। ভগবান শিব ডমরু নামক একটা বাদ্যযন্ত্র ব্যবহার করেন এবং ভগবান বিষ্ণু শঙ্খ এবং পাঁচজন নয়ের সঙ্গে যুক্ত। বীণার বিভিন্ন রকম প্রকার আছে, যেমন কি সরস্বতী বীণা, রুদ্র বীণা এবং চিত্র বীণা। কেরালার মন্দির শিল্পকলার সঙ্গে যুক্ত নঙ্গিয়ার কুথু নৃত্যশৈলীতে বীণার ব্যবহার দেখা যায়। নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি মানব কণ্ঠস্বরের সবচেয়ে কাছাকাছি বলে বিবেচিত এবং ক্লাসিক্যাল কণ্ঠসঙ্গীতের সঙ্গে প্রায়শই ব্যবহৃত হয়? অপশান কি আছে? তবলা আছে, সারঙ্গি আছে, সিতার আছে, হারমোনিয়াম আছে। উত্তরটা কি? অপশান নাম্বার বি। সারঙ্গি হলো একটি নমিত তারযুক্ত বাদ্যযন্ত্র যার অক্ষরের অর্থ 100 রং, সরং সরং। এটি তৎবাদ্যযন্ত্রের অন্তর্গত। তারের নিচে থাকা রেজোনেটর বক্স মানব কণ্ঠস্বরের অনুরূপ ধ্বনি তৈরি করতে সাহায্য করে। পণ্ডিত রামনারায়ণ এবং ওস্তাদ সুলতান খান সারঙ্গি বাদনের জন্য অন্যতম প্রখ্যাত শিল্পী। কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত মাটির পাত্রের বাদ্যযন্ত্রের নাম কি, যা টি.এইচ. বীণাগ্রামের মতো শিল্পীদের দ্বারা জনপ্রিয় হয়েছে? কাঞ্জিরা, মৃদঙ্গম, ঘটম, তবলা। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশান নাম্বার সি, ঘটম। ঘটমটা কি? ঘটমটা একটা হচ্ছে ঘন বাদ্যযন্ত্র যা হাতে আঘাত করে বাজানো হয়। ঘটম হলো সম্পূর্ণভাবে মাটি দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র যার কোনো চামড়ার পর্দা নেই। এটি একটি ঘনবাদ্যের শ্রেণীতে পড়ে। টি.এইচ. বীণাগ্রাম ঘটম বাজানোর জন্য পরিচিত। তিনি শক্তি ব্যান্ডের সাথে আন্তর্জাতিক খ্যাতি লাভ করে এবং গ্রামী পুরস্কার পেয়েছেন। মৃদঙ্গম কি? মৃদঙ্গম হলো কর্ণাটক সঙ্গীতের প্রধান অনবদ্য বাদ্য, যা একটি দ্বিমুখী ড্রাম। কাঞ্জিরা কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি ছোট ফ্রেম ড্রাম যা অবনদ্য বাদ্য হিসেবে পরিচিত। তবলা হলো হিন্দুস্তানি সঙ্গীতের প্রধান অবনদ্য বাদ্য এবং এটি দক্ষিণ ভারতের কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত হয় না। ঘটম, মৃদঙ্গম, কাঞ্জিরা এবং মরসিং একত্রে কর্ণাটক সঙ্গীতের পারকাশন এনসেম্বল তৈরি করে। কোন প্রখ্যাত সেতারবাদক ইতাওয়া বা ইমদাদি খান ঘরানার সঙ্গে যুক্ত এবং গায়কী আঙ্গিক নামে পরিচিত বাদ্যযন্ত্রের শৈলী তৈরির জন্য পরিচিত? উস্তাদ বিলায়েত খান, পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, সৌজাত খান। আমাদের উত্তরটা হবে কিন্তু উস্তাদ বিলায়েত খান, একটু আগে আমরা দেখলাম। ইতা ঘরানা বা ইমদাদি ঘরানা কি পয়েন্টস দেখো? ইমদাদ খানের নামে পরিচিত এবং সেতারও সুরভারের জন্য বিখ্যাত। গায়কী আঙ্গিকটা কি? গায়কী আঙ্গিকটা হলো একটি কৌশল যেখানে সেতার বাদক মানব কণ্ঠস্বরের মতো গমক এবং স্বর বিস্তার ব্যবহার করে। বিলায়েত খান পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি মনে করতেন তা পুরস্কারের গুরুত্বকে লঘু করেছে। পরে তিনি পদ্মবিভূষণ 2000 সালে লাভ করেছিলেন। পণ্ডিত রবিশঙ্কর মাইয়ার ঘরানার সঙ্গে যুক্ত। নিখিল ব্যানার্জি বিখ্যাত সেতার বাদক ছিলেন, কিন্তু তারা গায়কী আঙ্গিকের প্রবর্তক নন। সুজাত খান বিলায়েত খানের পুত্র ঠিকই, এই ঐতিহ্যের উত্তরাধিকারী এবং সেতার গায়কী আঙ্গিক বজায় রেখেছেন, কিন্তু বিলায়েত খান আমাদের সর্বোচ্চ নামটাই আছে এখানে। বিলায়েত খান নজরুল সেতার নামে একটি নতুন ধরনের সেতারের নকশা তৈরি করেছিলেন। সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান আছে 1947, 1953, 1954, 1960। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশান নাম্বার বি, 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। কি পয়েন্টস দেখব? সঙ্গীত নাটক একাডেমি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত দেশের কলা ও সংস্কৃতির জাতীয় প্রতিষ্ঠান। এটি নতুন দিল্লিতে অবস্থিত এবং এটি ভারতের বিভিন্ন অঞ্চলে শাস্ত্রীয় নৃত্যের 8টি ফর্মকে স্বীকৃতি দিয়েছেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হলো ভারতীয় পরিবেশন শিল্পের শিল্পীদের দেওয়া সর্বোচ্চ সম্মান। সাহিত্য একাডেমি এবং ললিত কলা একাডেমি যথাক্রমে 1953 এবং 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাহিত্য একাডেমি দেখলাম আমরা 1953 সালে এবং ললিত কলা একাডেমি যেটা আছে সেটা কিন্তু 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
ঠুমরি সঙ্গীত শৈলীটি প্রধানত কোন অঞ্চলের বা ঘরানার সাথে যুক্ত, যা এর হালকা এবং রোমান্টিক প্রকৃতির জন্য পরিচিত? অপশন আছে গোয়ালিয়র এবং জয়পুর, লখনৌ এবং বেনারস, কিরানা এবং আগ্রা, রামপুর এবং সাসওয়ান ঘরানা। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশন নাম্বার বি, লখনৌ এবং বেনারস ঘরানা। একে কিন্তু আবার পূরব আং বলা হয়। পূরবের আং মানে পূর্ব দিকে। কি পয়েন্টস দেখো, ঠুমরি হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি হালকা এবং রোমান্টিক গায়কী, যা ধ্রুপদ বা খেয়ালের তুলনায় অপেক্ষিত কম কঠোর নিয়ম অনুসরণ করে। ঠুমরি সাধারণত প্রেম, বিরহ এবং ভক্তি সম্পর্কিত বিষয় নিয়ে গঠিত। এর প্রধান গায়িকারা হলেন বেগম আখতার এবং গিরিজা দেবী। ঠুমরির পুরাম আং পূর্বশৈলী কোমল এবং আবেগপূর্ণ, যেখানে পশ্চিম আং পশ্চিম শৈলী তুলনাভাবে দ্রুত হয়। ওস্তাদ আমজাদ আলী খান কোন শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান আছে সিতার, সারদ, বাঁশি, সন্তুর। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশান নাম্বার বি, সারদ। সারদ সম্পর্কে আমরা আগে দেখলাম, এটা তারযুক্ত তৎবাদ্যযন্ত্র। ঠিক আছে, সেতারের চেয়ে অপেক্ষিত ছোট এবং তার নিচে কোনো পর্দা নেই। ওস্তাদ আমজাদ আলী খান সারদে তার দ্রুত আঙুল সঞ্চালন এবং সূক্ষ্ম স্বর বিস্তারের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তার পুত্র হচ্ছেন আমান আলী খান এবং আয়ান আলী খান, ওরাও কিন্তু সারদবাদক হিসাবে পরিচিত। কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে মেলকর্তা রাগ পদ্ধতিতে মোট কতগুলি মূল রাগ রয়েছে? রাগ বলতে ভাব ভাব প্রকাশ করে, নাচের মাধ্যমে ভাব প্রকাশ করে, সঙ্গীতের মাধ্যমে ভাব প্রকাশ করে, এগুলো হচ্ছে কি এক একটা রাগ। মেলকর্তা রাগ যেটা আছে সেটা মোট কতগুলি মূল রাগ রয়েছে? 10টি, 32টি, 72টি, 108টি। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশন নাম্বার সি, 72টি। কি পয়েন্টস দেখবো, মেলকর্তা রাগগুলি হলো সপ্ত স্বরের সারেগামা পাধানি সমস্ত সম্ভাব্য বিন্যাস, যা একটি সম্পূর্ণ স্কেলের কাঠামো প্রদান করে। এই পদ্ধতি কর্ণাটক সঙ্গীতের সুরকারদের জন্য একটি কাঠামোগত ভিত্তি তৈরি করে, যা ভেঙ্কটমুখী দ্বারা প্রণীত বলে মনে করা হয়। হিন্দুস্তানি সঙ্গীতের থাট নামে অনুরূপ একটি সিস্টেম রয়েছে, যেখানে সাধারণত 10টি মূল থাট ব্যবহার করা হয়। কর্ণাটক তোরেই এটা দেখলাম, ত্যাগরাজা, মুথুস্বামী দীক্ষিত, শ্যামাশাস্ত্রী এই 72টি মেলকর্তা রাগের কাঠামো ব্যবহার করে অসংখ্য কৃতি রচনা করেছেন। তারপরে একই জিনিস, নেক্সট প্রশ্নতে যাব এবং লাস্ট প্রশ্ন এটা আমাদের, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে রাগ ইমন সাধারণত কখন পরিবেশিত হয়? সকাল 4টা থেকে সকাল 7টা মোটামুটি, দুপুর 12টা থেকে বিকেল 3টে মোটামুটি, সন্ধ্যা 7টা থেকে মোটামুটি রাত 10টা এবং গভীর রাত থেকে রাত 1টা পর্যন্ত। ইমন যে রাগটা আছে সেটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন এবং প্রথম ভাগে কিন্তু করা হয়। অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। কি পয়েন্টস দেখব, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে রাগের পরিবেশন দিনের নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে। এটা সময়চক্রের উপরে ডিপেন্ড করে, যে সময় নামে পরিচিত। রাগ ইমন একটি শান্ত ও ভক্তিমূলক পরিবেশ তৈরি করে এবং এটিকে প্রায়শই নতুন শিক্ষার্থীদের শেখানো হয়ে থাকে। ইমন রাগটিকে কল্যাণ ঠাটের প্রধান রাগ হিসেবে বিবেচনা করা হয় এবং এতে সব শুদ্ধ স্বর ও তীব্র মধ্যম ব্যবহার করা হয়। এরপরে দেখব সকালের রাগগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ললিত, ভৈরবী এবং ভৈরব। রাত্রের গভীর রাগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালকোষ এবং দরবারি কানাড়া। সময়চক্রের বাইরে পরিবেশিত রাগগুলির মধ্যে ভৈরবী একটি ব্যতিক্রম, যা সাধারণত যে কোনো সময় পরিবেশিত হতে পারে। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং নোটিফিকেশান অন করে নিও বেল আইকনে প্রেস করে। আর ভিডিওর প্রথমেই আমরা বলে দিয়েছি পিডিএফ যদি কারো প্রয়োজন হয় তো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়ে সেখান থেকে ভিডিওটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।